হাই, আপনারা দেখছেন গৌতমের পাঠশালা। আজকে আলোচনা করব চর্যাপদ পর্ব 3। আজকে আলোচনায় থাকবে চর্যাপদের পুঁথির নামকরণ। আমরা পর্ব 1-এ পুঁথির আবিষ্কার সম্পর্কে বলেছি, আর পর্ব 2-তে পুঁথির পরিচয় সম্পর্কে বলেছি। আজকে পর্ব 3-তে পুঁথির নামকরণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে সাধারণত পুঁথির নাম পাওয়া যায় পুঁথির পুষ্পিকাতে। পুষ্পিকা বলতে পুঁথির একেবারে শেষের দিকে থাকে, সেই পুষ্পিকাতে নাম পাওয়া যায়। কিন্তু চর্যাপদের পুঁথি যখন আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী, তখন কিন্তু পুষ্পিকা অংশটা ছিল না। ফলে পুঁথির আসল কি নাম তা জানা যায়নি, ফলে পুঁথির পুষ্পিকা পাওয়া যায়নি। পুষ্পিকা অংশটি পাওয়া যায়নি, ফলে নামটা পাওয়া যায় না, অর্থাৎ প্রকৃত কি নাম সেটা আমরা পাই না। দ্বিতীয়ত, আমরা হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি আবিষ্কার করেছিলেন, সেই পুঁথিটাতে কিন্তু পুঁথির এই মলাটে লেখা ছিল চর্যাচর্য টিকা। চর্যাচর্য টিকা। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী কি করলেন? এই নামটা কিন্তু নিলেন না। তিনি যে নামকরণ করলেন তা হলো চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয়। অর্থাৎ কেন তিনি নামকরণ করলেন? কারণ যেহেতু পুষ্পিকাতে পুষ্পিকা অংশটা পাওয়া যায়নি, তাই প্রকৃত নাম কি সেটা কেউ জানে না। তাই তিনি হয়তো মনে করেছেন এটা প্রকৃত নাম নয়, তাই তিনি নামকরণ করলেন এটা। অর্থাৎ আমরা দুটো নাম দেখলাম। এখানে দেখলাম যে বইটি যখন তিনি পেয়েছেন, অর্থাৎ পুঁথিটি যখন পেয়েছেন, তার সম্মুখ পৃষ্ঠায় এই নামটা আছে। কিন্তু তিনি যখন প্রকাশ করছেন সম্পাদনা করে 1916 সালে, তখন তিনি নাম দিচ্ছেন এটা। ফলে বিভিন্ন পণ্ডিতরা তারাও নামকরণ করছেন। শুধু হরপ্রসাদ শাস্ত্রী নামকরণ করছেন তা নয়, বিভিন্ন পণ্ডিতরা করছেন। আমরা পরপর দেখব। 3 নম্বরে তাহলে আমরা হরপ্রসাদ শাস্ত্রীর কথা বললাম, এখানে হরপ্রসাদ শাস্ত্রী লিখে নিই। হরপ্রসাদ শাস্ত্রী নামটি দিচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। 3 নম্বরে আমরা দেখব কি? 3 নম্বর হচ্ছে বিধুশেখর শাস্ত্রী, মানে আরেকজন শাস্ত্রী মহাশয়। বিধুশেখর শাস্ত্রী তিনি কি করছেন? তিনি গ্রন্থের নাম দিচ্ছেন, তিনি বলছেন আশ্চর্য চর্যাচয়। আশ্চর্য চর্যাচয়। আশ্চর্য চর্যাচয়, তার যুক্তি কি না? তিনি বলছেন যে পুষ্পিকা অংশটি না পাওয়া গেলেও বা পুষ্পিকা অংশের নাম থাকলেও কখনো কখনো পুঁথির প্রথমের দিকে, গোড়ার দিকে প্রথম শ্লোকেই হয়তো নাম থেকে থাকলেও থাকতে পারে। ফলে তিনি এই চর্যাপদের পুঁথির প্রথমের দিকের একটি লাইন তুলেছেন, সেখানে ছিল পাশ্চার্য চর্যাচয়। পাশ্চার্য চর্যাচয়, সেখান থেকে প বাদ দিয়েছেন। বাদ দিয়ে তিনি বলছেন যে এই তো পুঁথির নাম পাওয়া গেছে আশ্চর্য চর্যাচয়, তার যুক্তি এটা। এরপরে আমরা 4 নম্বরে যাব। প্রবোধ চন্দ্র বাগচি। প্রবোধ চন্দ্র বাগচি মহাশয় তিনি কি বলছেন? তিনি বলছেন যে চর্যাশ্চর্য বিনিশ্চয়। চর্যাশ্চর্য বিনিশ্চয় অর্থাৎ তিনি চর্যাও যুক্ত করছেন, তার সাথে আশ্চর্য যুক্ত করছেন এবং বিনিশ্চয় যুক্ত করছেন। অর্থাৎ আশ্চর্য বিনিশ্চয়টা থাকছে, আবার এই চর্যা শব্দটা যুক্ত করছেন। তার যুক্তি কি না? তিনি বলছেন যে একটা রহস্য, একটা আশ্চর্যত্ব এর মধ্যে আছে, বা
সেই রহস্যের কথা ভেবে তিনি নামটা দিচ্ছেন, তার ভাবনা। এরপরে আমরা 5 নম্বর যাব, মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন চর্যাগীতি কোষ বৃত্তি। চর্যাগীতি ভুল হলো, চর্যাগীতি কোষ। তিনি বলছেন চর্যাগীতি কোষ। আর 6 নম্বরে আমরা সুকুমার সেন কি বলছেন সেটা পাবো। তিনি বলছেন চর্যাগীতি পদাবলী। তিনি বলছেন চর্যাগীতি পদাবলী। এরপর আরো একজনের কথা আমরা আলোচনা করব, তিনি হচ্ছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরো অনেকেই বলছেন, কিন্তু মোটামুটি আমরা যাদের সঙ্গে অনেক বেশি পরিচিত, মানে যাদের নাম সবসময় শুনি, যারা অনেক বেশি জনপ্রিয়, তাদের নামকরণ, তাদের দেওয়া নামকরণ গুলো জানছি। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন আশ্চর্য চর্যাচর্য বিনিশ্চয়। অর্থাৎ তিনি চর্যাচর্য বিনিশ্চয়, যেটা আমরা দেখেছিলাম এই হরপ্রসাদ শাস্ত্রী দিয়েছে, তো তিনি দেখুন আশ্চর্য, এখানে আশ্চর্য শব্দটা জুড়ে দিয়েছেন। তার আগে কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর যে নাম, সেই নামটাই রেখেছেন। চর্যাগীতি পদাবলী, চর্যাগীতি পদাবলী কারণ পদের সমষ্টি, তাই পদাবলী তাদের। এবং এটা কোষ, কারণ এই কোষ চর্যা গানের কোষ, কারণ আমরা আগে জেনেছি, কারণ আমরা জানবো এরপরে যে বুধগণ তারা 100 কোষ সংকলন করে গেছিলেন, তাই সেই কোষ থেকে তিনি কোষ নামটা রাখতে চেয়েছেন। যাক, এই নানা মত আমরা পেলাম, নানা নামকরণ পেলাম, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কিংবা কোনটা প্রকৃত নাম এখনো পর্যন্ত জানতে পারছি না। তবে যাই হোক না কেন, যে যাই নাম দিক না কেন, পাঠক সমাজে সব থেকে বেশি জনপ্রিয় যে নামটি, সেটা হলো চর্যাপদ। যাই হোক, এইবার এই নামগুলোর পরে এবার আসবো হরপ্রসাদ শাস্ত্রীর নামকরণটা নিয়ে, যেটা আমাদের একটু আলোচনা করতে হবে নামকরণের ক্ষেত্রে। কারণ অন্যরা যাই নাম দিক না কেন, যিনি চর্যাপদ পুঁথিটি আবিষ্কার করেছেন, তার নাম দেওয়ার যে সঙ্গত কারণগুলো, সেগুলো আমাদের জানা প্রয়োজন। তাই আমরা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের নামকরণের কারণগুলো জানব। হরপ্রসাদ শাস্ত্রী কি বলছেন না, হরপ্রসাদ শাস্ত্রী চর্যাচর্য বিনিশ্চয় বলছেন। কারণ কি, কেন বলছেন তিনি? আমরা দুটো সম্ভাবনা জানবো, বা দুটো কারণ বা যুক্তি জানবো। তার আগে বলি যে হরপ্রসাদ শাস্ত্রী কি জানতেন না, 1 নম্বরে, যে এই চর্যাচর্য টিকা তিনি যখন পুঁথিটা পেয়েছেন, তার উপর একটা নাম আছে, অলরেডি নামকরণ করা আছে, তাহলে তিনি জানতেন। তিনি জানতেন, তার মানে পুঁথিতে ছিল চর্যাচর্য টিকা, এটা তিনি জানতেন। আবার 2 নম্বরে আশ্চর্যের বিষয় যে ঠিক আমরা জানি চর্যাপদ প্রকাশ পেয়েছে 1916 সালে। 1916 সালে চর্যাপদ প্রকাশ পেয়েছে, 1916 খ্রিস্টাব্দে। কিন্তু 1915 মানে ঠিক 1 বছর আগে, কিন্তু 1915 ঠিক 1 বছর আগে তিনি এশিয়াটিক সোসাইটি থেকে এই এশিয়াটিক সোসাইটি থেকে একটা ক্যাটালগ বের করেন।
ক্যাটালগ ক্যাটালগ বের করেন। সেই ক্যাটালগে কিন্তু তিনি তার আবিষ্কৃত পুঁথিটির নাম মানে রাখছেন চর্যাচর্য টিকা। চর্যাচর্য টিকা মানে সেখানে নামটা রাখছে, নামটা এই চর্যাচর্য টিকা রাখছেন। তার মানে ভাবুন, তিনি অবশ্যই জানতেন, যেহেতু তিনি পুঁথিটা আবিষ্কার করেছেন, তাই চর্যাচর্য টিকার নামটা তিনি দেখেছেন। এবং 1915 সালে তখনও পর্যন্ত তিনি কিন্তু চর্যাচর্য টিকা নামটি একটি ক্যাটালগে প্রকাশ করছেন বা দিচ্ছেন, জানাচ্ছেন। তাহলে প্রশ্ন হতে পারে যে কেন ঠিক 1916 সালে, এই 1916 সালে যখন প্রকাশ পাচ্ছে তখন নাম হয়ে গেল চর্যাচর্য বিনিশ্চয়। তখন নাম হয়ে গেল চর্যাচর্য বিনিশ্চয় কেন? এর উত্তর আমরা খুঁজবো, মানে দুভাবে খুঁজবো। এক নম্বর কারণ হচ্ছে, এক নম্বর কারণ যদি উপরে লিখি, এক নম্বর কারণ মানে মানে উত্তর খুঁজবো যে দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে তিনি কেন নামটা বদল করলেন। তাহলে নামের বদল, এই কারণটা আমরা জানবো। নাম বদলের কারণ, নাম বদলের কারণ এটা জানবো। আর 2 নম্বরে নিজের দেওয়া নামকরণের কারণ, নিজের দেওয়া নামকরণের কারণ। এই দুটো উত্তর আমরা জানবো, তাহলে কিন্তু আমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে। এটা মুছে দিই। এই দুটো উত্তর আমরা জানবো, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটা হচ্ছে নাম বদলের কারণ কি। নাম বদল আমরা খুব স্পষ্ট, আমরা এর আগের ভিডিওতে বলেছি, আমি একটি এখুনিও এঁকেছিলাম নাম বদলের কারণ। নাম বদলের কারণ কি আমরা সেটা জানবো। প্রথমটা জানছি, সেটা হচ্ছে যে এই যে বইটা মানে পুঁথিটা, আমি আবারও বলছি পুঁথিটা তালপাতায় লেখা, তালপাতার উপরে এরকম আকার নয়, কিন্তু আমার বোঝানোর সুবিধার্থে আমি এমন করে আঁকছি। চর্য টিকা, এই লেখাটা ছিল পুঁথির উপরে, এবং এর উপরের বাঁদিকে কি ছিল, বাঁদিকে ছিল সম্বত 741 ভাদো সংবাদ, ভাদো সংবাদ তো হবে। তো এইটা কি, এই দুটো কিন্তু নাগরী হরফে লেখা ছিল, নাগরী হরফে, এবং লাল কালিতে লেখা ছিল, লাল কালিতে লেখা ছিল। এই যে আমরা এর আগের ভিডিওতে এর সালটা বের করেছিলাম, 741 সংবাদ মানে হচ্ছে 1620 খ্রিস্টাব্দ, 1620 খ্রিস্টাব্দ, এটা আমরা বের করেছিলাম। তাহলে এবার একটু বিশ্লেষণে আসা যাক, যে 1620 খ্রিস্টাব্দ অর্থাৎ এর উপরে যে মলাটে যে নামটা আছে চর্যাচর্য টিকা, নাগরী হরফে লেখা, এবং সালটা 1620 খ্রিস্টাব্দ। কিন্তু এর ভিতরে অর্থাৎ এই পুঁথিটার ভিতরে যে পদগুলো আছে, গানগুলো আছে, সেগুলো কত সালে লেখা? সেটা তো প্রাচীন যুগে লেখা, প্রাচীন যুগে লেখা, মানে 900 থেকে 1200 লেখা। কারণ আমরা পুঁথিটা 1000 বছরের পুরানো বুঝতে পাচ্ছি, তাহলে 1000 বছরের পুরানো মানে 900 থেকে 1200 এর সময়কালের মধ্যে লেখা। 1620 হলে তো হয় না। তাহলে আমরা যেহেতু জানি প্রাচীন যুগ 900 থেকে 1200, এবং এই কবিরা তারা এই সময়ের মধ্যেই জন্মগ্রহণ করেছেন, পদ লিখেছেন, তারপরে আবার তারা মারা গেছেন। 1620 পর্যন্ত তো কেউ কোনো কবি বেঁচে থাকতে পারে না। ফলে পরিষ্কার
এটুকু আমাদের কাছে যে এই 1620 সালটা যিনি লিখেছেন তিনি আর যেই হোক না কেন কবি নন, কোনো পদকর্তা নন, এটা আমরা নিশ্চিত। মানে হরপ্রসাদ শাস্ত্রী তিনি নিশ্চিত হয়েছিলেন যে এই 1620 সাল এটা লিখতে পারেন না কেউ 1200 সালে থেকে, 1200 সালের মধ্যে থেকে। তাহলে এটুকু শিওর কবিদের দেওয়া নাম নয়। তাহলে এই নামটা অন্য কারোর দেওয়া, এই নামটা অন্য কারোর দেওয়া। তাহলে এটুকু আমরা জানতে পারলাম। এইবারে অনুমান কি? অনুমান হচ্ছে যে হয়তোবা এই সময় নেপালের রাজগ্রন্থাগারে বইটি এসে পৌঁছেছিল, মানে পুঁথিটি এসে পৌঁছেছিল, এবং গ্রন্থাগারিক কোন একজন যিনি এই গ্রন্থটা চেনার সুবিধার্থে, অনেক বইয়ের মধ্যে লাইব্রেরিতে রাখলে তো অনেক বই, সেখানে চেনার সুবিধার্থে এই নামটা লিখেছিলেন, এই নামটা লিখে রেখেছিলেন। কারণ 1620 সালের সেই সময়ের ইতিহাস জানলে নাগরী হরফ তখন প্রচলিত, কিন্তু চর্যাপদের ভিতরের লেখা পদগুলো তো প্রত্ন বাংলাতে লেখা। তাহলে প্রত্ন বাংলাতে কবিরা লিখেছেন, নাগরী হরফে তো কবিরা লিখবেন না, তাহলে অন্য কেউ। তাহলে এটা সম্ভাবনা হতে পারে, হরপ্রসাদ শাস্ত্রী এটা ভেবেছিলেন। তাই তিনি এই চর্যাচর্য টিকাটা, এই নামটা গ্রহণ করেননি, তিনি নামটা গ্রহণ করেননি। তাহলে নাম বদলে দিলেন, তার কারণ আমরা পেয়ে গেলাম। এই সাল নাগরী হরফ, আর পুঁথির সাল হচ্ছে সময়কাল এটা, তার সাথে প্রত্ন বাংলা, প্রত্ন বাংলা। সময়কাল এবং ভাষা, সময়কাল এবং ভাষা দুটো আলাদা, তাই তিনি কনফার্ম নামটা বদল করার জন্য। এরপরে আসবো 2 নম্বর, নিজের দেওয়া নামকরণ। দুঃখিত, বানানটা ভুল হয়েছে। নামকরণের কারণ, নিজের দেওয়া নামকরণের কারণ, কারণটা কি? এটাও খুব সহজভাবে আমরা বুঝে নেব, খুবই সহজভাবে আমরা বুঝে নেব। সেটা হচ্ছে সেদিনের সময়ে বৌদ্ধরা, বৌদ্ধ তান্ত্রিক তারা কিরকম মানে গ্রন্থের নাম দিতেন, বইয়ের নাম দিতেন কিরকম না, একটা ইতিবাচক শব্দ থাকবে, ইতিবাচক, তারপরে নেতিবাচক শব্দ থাকবে, নেতিবাচক, তারপরে বিনিশ্চয় থাকবে, বিনিশ্চয় থাকবে। তার মানে 3টে জিনিস থাকবে। যেমন একটু উদাহরণ, জেতারির একটি গ্রন্থ ছিল, সে গ্রন্থটার নাম হচ্ছে ধর্ম বিনিশ্চয়, ধর্ম বিনিশ্চয়। এটাকে আমরা একটু বিশ্লেষণ করে দেখি। ধর্ম যোগ অধর্ম যোগ বিনিশ্চয়। তাহলে ধর্ম অধর্ম বিনিশ্চয়, ধর্ম ইতিবাচক শব্দ, অধর্ম নেতিবাচক শব্দ, বিনিশ্চয় জুড়ে দেওয়ার একটা পদ্ধতি ছিল বিনিশ্চয় শব্দটি, তাই ধর্ম বিনিশ্চয় হয়েছে। এছাড়া আরো একটি গ্রন্থের নাম আমরা জানতে পারি চিকিৎসা শাস্ত্রে, রুজ বিনিশ্চয়, গ্রন্থটির নাম জানতে পারি রুজ বিনিশ্চয়, রুজ বিনিশ্চয়, রুজ বিনিশ্চয়। তাহলে এই রুজ বিনিশ্চয়ের মধ্যে থেকে আমরা কি পেলাম? বিনিশ্চয় শব্দটা পেলাম, বিনিশ্চয় শব্দটা পেলাম। তার মানে তিনি এই বিনিশ্চয় শব্দটা পেলেন সেদিনের পদ্ধতি অনুযায়ী। তাছাড়া ইতিবাচক এবং নেতিবাচক শব্দ, এই দুটোকে, ইতিবাচক ও নেতিবাচক শব্দ রাখতে হবে, এই দুটোকে মানলেন, মেনে তিনি দিলেন কি, তাই তিনি যে নামকরণ করলেন সেটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে চর্যাচর্য বিনিশ্চয়টা আমরা ইতিবাচক নেতিবাচকে বিশ্লেষণ করে দেখি। চর্য
অচর্য আর বিনিশ্চয়। তাহলে চর্য মানে যা আচরণীয়, অচর্য মানে যা অনাচরণীয়, মানে আচরণীয় নয়, আর বিনিশ্চয়, বিনিশ্চয় মানে যা নিশ্চিত রূপে জানা যায়। অর্থাৎ বুদ্ধ, সহজিয়া, সিদ্ধাচার্যদের আচরণীয়, অনাচরণীয় এবং সেদিনের সমাজের আচরণীয়, অনাচরণীয় যা কিছু নিশ্চিত রূপে জানা যায় সেটাই হলো চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে চর্যাচর্য বিনিশ্চয় নামটা দেওয়ার যুক্তি আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে হরপ্রসাদ শাস্ত্রী তিনি কেন নামটা দিলেন চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে আমরা দুটো কারণ, দুটো উত্তর পেয়ে গেলাম, নিজের দেওয়া নামকরণ আর নাম বদলের কারণ। খুব সহজভাবে বোঝার চেষ্টা করলাম আমরা। এরপরে প্রশ্ন হতে পারে যে তাহলে প্রকৃত নাম কি, এই গ্রন্থটির প্রকৃত নাম কি, পুঁথিটির প্রকৃত নাম কি? তাহলে প্রকৃত নাম কি এখনো পাওয়া যায়নি? হ্যাঁ, প্রকৃত নাম পাওয়া গেছে। প্রকৃত নাম কি না আমরা জানতে পারি যে মণিদত্তের একটি টিকা গ্রন্থ ছিল, তার নাম নির্মল গিরা টিকা। নির্মল গিরা টিকা। এই গ্রন্থটি মানে কোন ভাষায় লেখা না তিব্বতী ভাষায়, তিব্বতী ভাষায়, তিব্বতী ভাষায় লেখা। তাহলে মণিদত্তের নির্মল গিরা টিকা গ্রন্থটি তিব্বতী ভাষায় লেখা এবং সেখানে আমরা জানতে পারছি, যদিও এই বিষয়টা আমরা জানতে পারি সুনীতি কুমার, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের গবেষণার কারণে এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের গবেষণার কারণে আমাদের প্রবোধচন্দ্র বাগচি তিনি কিন্তু এটার অনুসন্ধান করেন, এটা পান এবং তারপরে জানা যাচ্ছে যে বুধগণ পণ্ডিতগণ তারা 100টি কোষ সংকলন করেছিলেন, কিন্তু এই মুনিদত্ত কি করলেন 50টি, ওই 100টির মধ্যে 50টি টিকা লিখলেন, 50টি টিকা রচনা করলেন, তার নাম দিলেন এই নির্মল গিরা টিকা, তার নাম দিলেন। তাহলে মণিদত্ত তার ছাত্রদের বোধ প্রতিপাদনের জন্য, জ্ঞানের জন্য তিনি 100টার মধ্য থেকে 50টি পদ নিয়ে টিকা গ্রন্থ রচনা করলেন, তার নাম নির্মল গিরা টিকা। এবং কিন্তু নির্মল গিরা টিকা যে পুঁথি থেকে রচনা করা হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে চর্যাগীতি কোষ বৃত্তি, চর্যাগীতি কোষ বৃত্তি। এবং এই চর্যাগীতি কোষ বৃত্তির যে পুঁথি যেটা ব্যবহার করেছেন মুনিদত্ত ব্যবহার করেছেন, হরপ্রসাদ শাস্ত্রী তিনিও এই পুঁথিটি পেয়েছেন। ফলে দুটো পুঁথি এক। ফলে আমরা কি জানতে পারছি মুনিদত্তের সাহায্যে যে চর্যাগীতি মানে চর্যাপদের পুঁথিটির আসল নাম বা প্রকৃত নাম চর্যাগীতি কোষবৃত্তি। তার মানে আমরা প্রথমে জানলাম বিভিন্ন পণ্ডিতদের দেওয়া নামকরণ, আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীর দেওয়া নামের কারণ এবং নাম বদলানোর কারণ, তার সাথে সাথে আমরা জানতে পারছি পুঁথিটির প্রকৃত নাম, আসল নাম কি? আসল নাম হলো চর্যাগীতি কোষবৃত্তি। আজকের আলোচনা এই পর্যন্ত। এই আলোচনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আমার আলোচনা শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।